নমস্কার, গুড মর্নিং বা গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে আপনাদের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং খুব ওয়েল টকড অ্যাবাউট টপিক নিয়ে আপনাদের অবগত করব। সেটা হচ্ছে আইভিএফ যারা করছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ সেন্টারে প্রচুর কাপলসরা গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। আমার কাছে প্রচুর পেশেন্টের কোয়ারি আসে যে আইভিএফ করলে ক্যান্সারের চান্স কি বেড়ে যেতে পারে। তা আজকের এই টপিকটা নিয়ে আমি আপনাদের ডিসকাস করব, দ্য ওয়েদার আইভিএফ ট্রিটমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনি ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার অর নট। কারণ আমরা জানি যে আইভিএফ আজকে আমাদের আরবানাইজেশনের সাথে সাথে, ফার্স্ট লাইফের সাথে সাথে আমাদের যে অকুপেশনাল স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেসের সাথে সাথে আমাদের আইভিএফ এর হেল্প অনেককেই নিতে হচ্ছে, অনেক কাপলসকে নিতে হচ্ছে এবং ইটস ভেরি কমন। এখন শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার থেকে বাইরে বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্টস আছে, কলকাতা আসছে ট্রিটমেন্টের জন্য, সাকসেসফুল হচ্ছে। তা আজকে আমাদের আইভিএফ এর যত সেন্টার্স রয়েছে যারা হেল্প করছেন এই ধরনের কাপলসদের, এবং এই কাপলসদের অনেক সময়তেই মাইন্ডে থাকতে পারে যেহেতু এটা বিভিন্ন ধরনের মেডিসিনস প্রয়োগ করা হচ্ছে, অনেক দিন ধরে তার ট্রিটমেন্ট চলছে, হয়তো দেখা গেলো 2-3 বার ফেলও করলো, তারপরে সাকসেসফুল হচ্ছে। তাই মনের সংখ্যা থেকে যায় যে ক্যান্সারের চান্স কি ডাক্তারবাবু হতে পারে। তা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট। চলুন আজকে ইউটিউব ভিডিওটা স্টার্ট করা যায়। ইউটিউব ভিডিও স্টার্ট করার আগেই বলতে পাই যে আজকে সবাইকে ধন্যবাদ যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করছেন তাদের ফ্রেন্ডস সার্কেলসদের মধ্যে বা পেশেন্টস তার রিলেটিভসদের মধ্যে। এবং এই যে আমার যে ক্যান্সার আমার যে মোটো, এইটা সবার কাছে এই জিনিসটা বেসিক্যালি সার্কুলেট হচ্ছে এবং সবাই এই যে আমাদের যে ইনফরমেশন সেটা জেনে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন, তাদের কোয়েশ্চেন্স তুলে ধরছেন এবং তাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে আমি ভীষণ খুশি। তো আজকে এই জিনিসটা ক্লিয়ার করে নেওয়া যাক যে আইভিএফ বা যেটা ভেরি তথাকথিত চিরাচরিত অনেক দিন ধরে আমাদের কলকাতাতে বড় বড় ডক্টরসদের কাছে বাইরে থেকেও পেশেন্টসরা আসছেন, বহু বছর ধরে অনেকে করিয়েছেন, প্রচুর লোক সাকসেস পেয়েছে। এটার সাথে আজকে যে ড্রেডেড যে ডিজিজ ক্যান্সার, এটার সাথে কতটা জিনিস রিলেটেড। তো প্রথমে বলে দিই যে এই আইভিএফ এর সাথে ক্যান্সার রিলেশনের প্রচুর স্টাডিজ হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আরো হচ্ছে, কিন্তু বেশ কিছু স্টাডিজে খুবই উইক এভিডেন্স পাওয়া গেছে যে আইভিএফ এর সাথে ক্যান্সারের লিঙ্ক রয়েছে। ম্যাক্সিমাম রোবাস্ট যারা ডাটা রয়েছে এবং রোবাস্ট যে স্ট্রং এভিডেন্স রয়েছে তাতে দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইপ অফ ক্যান্সার বা টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ আইভিএফ। তাহলে আইভিএফ যে আমাদের প্রসেসের মধ্যে যে কাপলসরা রয়েছেন তাদের টেনশন ফ্রি এইটুকুন করা যেতে পারে যে আমি তার ডকুমেন্টস ডাটাগুলো শেয়ার করব। যেমন রিসেন্টলি ব্রিটিশ মেডিকেল জার্নাল একটা মেটা অ্যানালাইসিস তাতে প্রুভ করেছে যে there is no evidence or connections of IVF test or process and associated with breast cancer. তো আমি আজকে যে গাইডলাইনটা আপনাদের পাবলিশ করে যেটা হয়েছে রিসেন্টলি 2024 আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন ASRM 2024 গাইডলাইন, এটা কি বলছে? গাইডলাইনে বলছে যে ওভারিয়ান ক্যান্সারের কিছু উইক এভিডেন্স ছিল যে আইভিএফ এর সাথে উইক এভিডেন্স ছিল যে ওভারিয়ান ক্যান্সারের চান্স বেড়ে যাচ্ছে, কিন্তু বেটার আরো বড় ধরনের এভিডেন্সে যেটা দেখা গেছে যে ওভারিয়ান ক্যান্সারে নালিপ্যারিটি মানে যাদের ধরুন বাচ্চা একেবারেই হচ্ছে না বা ইনফার্টিলিটি, বাচ্চা নেওয়ার ক্ষমতাই নেই, এই ধরনের যদি থাকে এবং একটা ক্লিনিক্যাল সিচুয়েশন থাকে যেটাকে ইউটেরাস, যেটাকে এন্ডোমেট্রিওসিস বলে, endometriosis. These are actually the risk factors for developing ovarian cancer. সেটা সেই পেশেন্ট যদি আইভিএফ এর ট্রিটমেন্ট নিচ্ছে কি না নিচ্ছে, these are the basically risk factors, high risk factors for developing the ovarian cancer. এই ধরনের ক্যান্সারের যে এই ধরনের রিস্ক ফ্যাক্টরস থেকে থাকে সেই পেশেন্ট অটোমেটিক্যালি প্রিভিয়াস স্টাডিজ যেটা আমাদের ডকুমেন্টেড হয়েছে যে দে আর মোর প্রোন টু ডেভেলপ ওভারিয়ান ক্যান্সার। এরপর আসা যাক বর্ডারলাইন ওভারিয়ান টিউমার। কিছু স্মল স্টাডিজে দেখা গিয়েছিল
যে ওভারিয়ান বর্ডারলাইন ওভারিয়ান টিউমার, মানে বর্ডারলাইন ওভারিয়ান টিউমার মানে ওভারিয়ান টিউমার যখন ভেতরে বা বেসমেন্ট মেমব্রেন ব্রিজ করে ইনভেসিভ ক্যান্সার হচ্ছে না, বেসমেন্ট মেমব্রেনকে ব্রিজ করার আগে অবধি যখন থেকে যাচ্ছে, যেটা কিউরেবল, 5 ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে অ্যারাউন্ড 95% এই বর্ডারলাইন ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে। এদের ক্ষেত্রেও কিছু স্মল স্টাডিজ দেখিয়েছিল প্রথমে যে আইভিএফ এর সাথে বর্ডারলাইন ওভারিয়ান টিউমার ডেভেলপমেন্টের রিলেশন রয়েছে, বাট এই ASRM 2024-এর গাইডলাইন অনুযায়ী দেখা গেছে যে আমাদের আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন যে এর সাথে কোনো লিঙ্ক আপ নেই। নেক্সট হচ্ছে যে পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার খুব কমন। ব্রেস্ট ক্যান্সার 1 in 8 women in the world may develop breast cancer in their whole lifetime। তো 8 জন মহিলাকে যদি বিশ্লেষণ করা যায় তার মধ্যে একজন মহিলাকে পাওয়া যাবে যা ব্রেস্ট ক্যান্সার তার হোল অফ দ্য লাইফে কোনো না কোনো সময় দেখা দিতে পারে। এইবার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে ASRM এর গাইডলাইন যেটা বলছে যে পেশেন্টস ক্লোমিফেন সাইট্রেট মোর দেন 10 সাইকেল ইউজ করছে তাদের ক্ষেত্রে কিছুটা ইনক্রিজ রিস্ক থাকতে পারে, আদারওয়াইজ দের ইজ নো সাচ রিস্ক অফ IVF প্রসেস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। ক্লোমিফেন সাইট্রেট হচ্ছে একটা ইনফার্টিলিটি ড্রাগ, যেটা হচ্ছে সেরোটোনিন ইস্ট্রোজেন ACRM, যেটা সিলেক্টিভ ইস্ট্রোজেন মডুলেটর, যেটা হচ্ছে আমাদের ওভারিয়ান যে স্টিমুলেট করছে, এগ প্রোডাকশনে সাহায্য করছে। এই ক্লোমিফেন সাইট্রেট ইনজেকশন দিয়ে ফিমেলসদের এগ প্রোডাকশনের ভলিউম বাড়ানো হয়। তো দেখা গেছে যে মোর দেন 10 সাইকেলস যদি ইউজ করা হয় তাহলে দ্যার ইজ আ সাম চান্স অফ ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার, বাট মোস্ট অফ দ্য স্টাডিজ শোড that there is no such increment of risk factors of IVF in the breast cancer। এরপরে আসা যাক সার্ভাইকাল ক্যান্সার। ডাটাতে এই ASRM আমাদের দেখিয়েছে যে there is no such association of IVF আমরা যে প্রসেস করছি তার সাথে সার্ভাইকাল ক্যান্সার বা যোনিদ্বারের যে ক্যান্সার তার ক্যান্সারের কোনো ইনক্রিমেন্ট রয়েছে নেই। এছাড়া কিছু আছে যেমন থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টসদের এই ক্লোমিফেন সাইট্রেট ম্যাক্সিমাম সাইকেলস ইউজ হয়ে গেছে এবং অনেক দিন ধরে ক্লোমিফেন সাইট্রেট ইউজ করছে, তাদের ক্ষেত্রে দের ইজ আ উইক পসিবিলিটি অফ ডেভেলপমেন্ট অফ থাইরয়েড ক্যান্সার ইন ফিউচার। অলদো আদার স্টাডিজ বলেছে যে দের ইজ নো সাচ অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট অফ থাইরয়েড ক্যান্সার। এরপর আসা যাক মেলানোমা। স্টাডিজ এটাও করেছে যে মেলানোমা যে স্কিন ক্যান্সার, যেটা USA তে খুব কমন, আমাদের ইন্ডিয়াতেও আজকে মেলানোমার আমরা পেশেন্টস প্রচুর পাচ্ছি এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মেলানোমার ক্ষেত্রেও দেখা গেছে টেস্ট করে যে IVF কিন্তু মেলানোমার মতন যে স্কিন ক্যান্সার সেটাও কিন্তু বাড়াচ্ছে না। কিছু ডাউট ছিল যে IVF এর সাথে নন হজকিন লিম্ফোমা হচ্ছে লিম্ফ নোডের এক ধরনের ম্যালিগনেন্সি, ওয়ান টাইপ অফ পার্ট অফ হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, যেটা লিম্ফ নোডের সোয়েলিং হয় সারা শরীরে এবং সেটা দু ধরনের টিউমার হয়, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা, একটা নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার ভিডিও আমি অলরেডি আমার ইউটিউবে দিয়েছি, নন হজকিন লিম্ফোমার ভিডিওটা অন দ্য প্রসেসে রয়েছে, আমরা বানাচ্ছি। তো কিছু স্টাডিজ ছিল যে IVF এর সাথে দের ইজ এ চান্স অফ ইনক্রিজ ইন নন হজকিন লিম্ফোমা, কিন্তু ASRM এর গাইডলাইনে বলছে দের ইজ নো সাচ ইনক্রিমেন্ট অফ রিস্ক of using IVF as a treatment with the development of non-Hodgkin lymphoma। আরেকটা স্টাডিজ যেটা লো পাওয়ার যেটা বলেছিল যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, আমাদের যে ইউটেরাইন যে ক্যান্সার, সেটার চান্স বেড়ে যেতে পারে আমাদের যে IVF যে প্রসেসগুলো রয়েছে, কিন্তু এতেও দেখা গেছে যে IVF এর সাথে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের স্ট্রং কোনো রিস্ক অ্যাসোসিয়েশন নেই, অলদো কিছু উইক অ্যাসোসিয়েশন রয়েছে যে ক্লোমিফেন সাইট্রেট যদি দেখা যায় মোর দেন 7 সাইকেল, মোর দেন 2000 mg যদি ইউজ করা হয়, স্পেশালি যে পেশেন্টসদের PCOD রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে, যাদের ক্ষেত্রে এই ক্লোমিফেন সাইট্রেট আগের থেকে ইউজ করা হচ্ছে ইন অ্যাডিশন টু দ্য IVF, তাদের ক্ষেত্রে দের ইজ আ মাইল্ড রিস্ক, অলদো ইট ইজ আ উইক এভিডেন্স। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। IVF রিলেটেড অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার যদি কারোর মনে কোনো রকম প্রশ্ন থাকে প্লিজ
আমাকে জানাবেন। আজকের জন্য এইটুকুনি রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।